পরমাণুর মডেল আর তার প্রাথমিক ধারণা এই লেকচারটাতে আমরা যে জিনিসপত্রগুলো দেখব সেটা হচ্ছে যে রাদারফোর্ডের যে পরমাণুর মডেলটা ছিল, এরপরে হচ্ছে নিলস বোরের যে পরমাণুর মডেলটা ছিল, এই পরমাণু মডেলগুলার মানে মেইনলি তারা কি কি বৈশিষ্ট্য বলেছিলেন বা হচ্ছে এদের সীমাবদ্ধতাগুলো কি ছিল, বা এই দুইটা মডেলের ভিতরে তুলনা করলে আমরা কি কি জিনিসপত্র পাচ্ছি, তারপর হচ্ছে এদের কোন মডেলের গ্রহণযোগ্যতা কতটুকু, মেইনলি এই জিনিসপত্রগুলো। তো আমরা মোটামুটি সবাই যেটা জানি যে রাদারফোর্ডের একটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ছিল, যেটাতে মাধ্যমে তিনি নিউক্লিয়াসের আবিষ্কার করেন। তো অ্যাকচুয়ালি রাদারফোর্ডের যে আলফা কণা বিশ্লেষণ আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষাটা ছিল, সেটা আসলে কেমন ছিল, এটা যদি হচ্ছে আমরা দেখতে যাই তাহলে হচ্ছে আমরা দেখব যে মানে আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ। আলফা কণা বলতে আমরা কি বুঝতেছি? আলফা কণা বলতে মেইনলি আমরা বুঝি হচ্ছে যে হিলিয়াম হিলিয়াম কণা 2 4, মানে পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4, যে হিলিয়াম কণা সেটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা কণা। তো দেখা যাচ্ছে যে রাদারফোর্ড তার হচ্ছে যেই পরীক্ষাটা করেছিলেন সেখানে যেই জিনিসপত্রগুলো ইউজ করছিলেন সেটা হচ্ছে যে আলফা কণা প্রথমে ইউজ করেছিলেন, তারপরে হচ্ছে যে একটা সোনার পাত, পাতলা একটা সোনার পাত তিনি ইউজ করেছিলেন, তারপর জিঙ্ক সালফেটের আবরণযুক্ত একটা পর্দা তিনি ব্যবহার করেছিলেন। তো এইগুলা দিয়ে তিনি কিভাবে পরীক্ষাটা করেছিলেন আমরা একটু দেখি যে তিনি সর্বপ্রথম হচ্ছে যেটা করেছিলেন যে প্রচণ্ড শক্তিসম্পন্ন একটা ওকে আমি একটু ছবিটা দেখি। আমরা যে জিঙ্ক সালফেটের আবরণযুক্ত যে পর্দার কথা বলছি, এটাই হচ্ছে আমাদের জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দাটা। আর হচ্ছে যে আমাদের যেই আলফা কণাগুলো আর কি আমরা বলছি যে মানে বিচ্ছুরণ করা হয়েছিল আলফা কণা, আমরা সেইগুলা ধরলাম যে এই অবস্থানে আছে। তো এগুলো হচ্ছে আমরা বলতেছি হচ্ছে আলফা কণা। তো একটা জিনিস যখন হচ্ছে যে মানে আমরা আলফা কণা বা হিলিয়াম কণাকে যখন হচ্ছে পাস করতেছি, মানে প্রচণ্ড শক্তিসম্পন্ন যেই চার্জযুক্ত হিলিয়াম কণাকে যখন আমরা হচ্ছে একটা পাতলা সোনার পাতের উপরে টার্গেট বা নিক্ষেপ করা হচ্ছে, তো সোনার পাতের উপর যখন এটাকে আমরা টার্গেট বা নিক্ষেপ করতেছি তখন দেখা যাচ্ছে কি যে জিঙ্ক সালফেটের যে হচ্ছে পর্দাটা আছে সেখানে আলফা কণা একটা আলোকছটা সৃষ্টি করতেছে। তো এই আলোকছটা সৃষ্টি করার মাধ্যমে রাদারফোর্ড কতগুলা মানে সিদ্ধান্তে উপনীত হন। তিনি দেখেন যে ধরি পরমাণু আমাদের এখানে পরমাণু যেটা আছে সেটা নিউক্লিয়াস এটা, এবং এটাকে কেন্দ্র করে শক্তি স্তরগুলোকে যদি আমরা এটা ধরি, শক্তি স্তরগুলোতে হচ্ছে ইলেকট্রনের অবস্থান আছে, আমরা এটা বলতে পারতেছি। তো এই যে আমাদের আলফা যে কণা ছিল সেটা যখন যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ আলফা কণা খুব সোজাসুজি পাস করতে পারতেছে। কিছু আলফা কণা ওকে, মানে এই যে ছবিটা আঁকলাম এটা দিয়ে মেনলি আমি কি বুঝাচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা যে মানে আলফা কণাগুলোকে হচ্ছে বিচ্ছুরণ করতেছি তার প্রায় 90% আলফা কণা, সরি 99% আলফা কণা এরা হচ্ছে সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে যাচ্ছে, চলে গিয়ে হচ্ছে জিঙ্ক সালফেট যে পর্দাটা আছে সেটাকে হচ্ছে তারা মানে আলোকিত করতেছে। তবে কয়েকটা আলফা কণা হচ্ছে তাদের গতিপথ পরিবর্তন করে পিছন দিকে বেঁকে চলে আসতেছে বা গতিপথ পরিবর্তন করে অন্যদিকে বেঁকে যাচ্ছে। তো খুব কম সংখ্যক আলফা কণা দেখা যাচ্ছে যারা হচ্ছে তাদের গতিপথ সম্পূর্ণরূপে মানে হচ্ছে বিপরীত দিকে ফেরত আসতেছে। সাধারণত দেখা যায় যে 20,000-এর ভিতরে একটা আলফা কণা এমন আচরণ করতেছে। তো এখান থেকে তিনি যে সিদ্ধান্তগুলোতে উপনীত হন যে প্রথম সিদ্ধান্ত যেটা ছিল যে পরমাণুর অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা তিনি কেন বলেছিলেন? কারণ হচ্ছে যে যেহেতু আলফা কণা যেটা সেটা বেশিরভাগ আলফা কণাই সরাসরি সোজা অবস্থায় চলে গিয়েছে, তার মানে পরমাণুতে হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলা সাথে আলফা কণা কোনো রকম কোনো মানে পজিটিভ কণা যেটা নেগেটিভের সাথে কোনো রকম কোনো বিকর্ষণ করে না, এটা সরাসরি চলে যেতে পেরেছিল। তো এটার গতিপথের পরিবর্তন হয়নি কোনো।
তো যেহেতু হচ্ছে কিছু সংখ্যক আলফা কণা মানে বিপরীত মানে ধাক্কা লেগে অন্যদিকে বেঁকে যাচ্ছে, তো এর থেকে বোঝা যায় যে মানে ইলেকট্রনের যে ফাঁকা যে জায়গা এটার মাঝামাঝি কোথাও একটা ভারী কোনো একটা বস্তু আছে যেটার সাথে ধাক্কা লেগে এটা বিপরীত দিকে ফেরত আসতেছে বা বিকশিত হচ্ছে। তো পরমাণুর যে কেন্দ্রটা আর কি মেইনলি সেই জায়গাটাতে এই ঘটনাটা ঘটতেছে। তো রাদারফোর্ড যেটা বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমস্ত ভর অ্যারাউন্ড 99.97% এতটুকু ভর অত্যন্ত ক্ষুদ্র একটা জায়গা দখল করে আছে। এই ক্ষুদ্র জায়গাটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। ধনাত্মক চার্জ বিশিষ্ট হবার কারণেই ধনাত্মক যে আলফা কণা বা হিলিয়াম কণা যেটা ছিল সেটা বিকশিত হয়ে ফেরত আসতেছে। আর এই যে ক্ষুদ্র যে জায়গাটা যেখানে পরমাণুর প্রায় সকল ভর মানে এক জায়গায় মানে একত্রীভূত হয়ে আছে, এই জায়গাটা ধনাত্মক চার্জযুক্ত এবং এটার নামকরণ করা হয়েছিল নিউক্লিয়াস, যেটা আমরা পরবর্তীতে সবাই জানি। তো আমরা এখান থেকে যেই কথাগুলো বলতে পারতেছি যে পরমাণুর মোট আকার মানে আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই নগণ্য। তারপরে হচ্ছে পরমাণুর মানে মোট যে ভর তার বেশিরভাগ ভরই হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করে এবং নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। তো রাদারফোর্ড যেই পরমাণুর মডেলটা প্রস্তাবন করেন সেখানে তিনি এই কথাবার্তাগুলোই বলেন যে পরমাণুতে মেইনলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা আবর্তনশীল অবস্থায় থাকে। তো মানে আর হচ্ছে যে কেন্দ্রস্থলে যে নিউক্লিয়াসটা থাকে তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো হচ্ছে তোমার আবর্তনশীল অবস্থায় আছে। আর তিনি আরও বলেন যে পরমাণুর যে পরমাণুটা হচ্ছে মেইনলি বিদ্যুৎ নিরপেক্ষ হিসেবে তিনি বলেন, কারণ হচ্ছে যে পরিমাণ ঋণাত্মক চার্জ আছে ধনাত্মক চার্জ আছে সেই পরিমাণ ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন পরমাণুতে অবস্থান করতেছে। তো রাদারফোর্ডের কাছে মনে হয় যে সৌরজগতে গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, তো রাদারফোর্ডের কাছে এটাই মনে হয়েছিল যে ইলেকট্রনগুলো বোধ হয় কেন্দ্রস্থ যে নিউক্লিয়াস আছে সেটাকে কেন্দ্র করে সৌরজগতের গ্রহগুলোর মতো চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে। এবং হচ্ছে যখন ঘূর্ণায়মান অবস্থায় আছে তখন পারস্পরিক যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল মানে কেন্দ্রমুখী বল আর নিউক্লিয়াস মানে ইলেকট্রনের যে কেন্দ্রবিমুখী বল সেটা পরস্পর সমান হয়। সমান হওয়ার কারণে এটা দেখা যায় যে এই যে কক্ষপথ যেটা কক্ষপথে অবস্থান করতেছে। তো রাদারফোর্ডের মানে ধারণা অনুযায়ী তিনি এই মডেলটা দিয়েছিলেন, কিন্তু আসলে এই মডেলে আমরা বেশ কিছু মানে সীমাবদ্ধতা দেখতে পারি। প্রধান কথা বলা যাক উনি সৌরজগৎ সম্পর্কে যে কথাটা বলেছিলেন, তো আমরা সৌরজগতে খুব সুন্দর মতো জানি যে গ্রহগুলো আসলে চার্জবিহীন, কিন্তু মানে পরমাণুতে হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু চার্জবিহীন না। সেগুলো হচ্ছে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং একে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো ঋণাত্মক চার্জযুক্ত। তো আমরা বলতে পারি যে এটা একটা তার ভুল ছিল, ভুল না ঠিক সীমাবদ্ধতা ছিল। তারপর হচ্ছে ম্যাক্সওয়েলের যে মানে আলোক সম্পর্কীয় যে একটা মানে তড়িৎচুম্বক তত্ত্ব ছিল, সেই তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে চার্জযুক্ত কোনো বস্তু যদি কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকে তবে তা হচ্ছে ক্রমাগত শক্তি বিকিরণ করে। শক্তি বিকিরণ করতে করতে শক্তি বিকিরণ করার ফলে তার কি হচ্ছে আবর্তন চক্রটাও ধীরে ধীরে কমতেছে। ফলে এক সময় দেখা যায় যে এই যে মানে মানে চার্জযুক্ত যে বস্তুটা ছিল সেটা হচ্ছে শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াস যেটা সেখানে হচ্ছে পতিত হচ্ছে। তার মানে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে আমরা বুঝতে পারতেছি যে ঋণাত্মক যে ইলেকট্রনটা আছে সেটা ক্রমান্বয়ে শক্তি হারাচ্ছে, হারাতে হারাতে এটা এক সময় হচ্ছে আমাদের নিউক্লিয়াসে পতিত হচ্ছে। তো যদি এই ব্যাপারটা আমাদের একটা পরমাণু মডেলে ঘটে তো আমরা দেখব কি যে ইলেকট্রন যেটা এখানে আছে কক্ষপথে সেটা এক সময় শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে পতিত হচ্ছে। তার মানে আলটিমেটলি আমাদের যে মডেল যেটা ছিল সেই মডেলটাই আর সম্ভব হচ্ছে না, মডেলটাকে আমাদের বাতিল করে দেওয়া লাগতেছে। তারপর আরও কিছু ব্যাপার আছে, যেমন হাইড্রোজেন বর্ণালী যেটা সেটা বর্ণালী সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারেনি। তারপর হচ্ছে যে ইলেকট্রন যেগুলো আবর্তনশীল অবস্থায় আছে সেগুলো কিভাবে আবর্তন করতেছে মানে হচ্ছে কক্ষপথের যে আকার আকৃতি এই সম্পর্কে কোনো ধারণা এখানে দেওয়া হয়নি। একই সাথে হচ্ছে যে একাধিক যদি ইলেকট্রন থাকে কোনো পরমাণুতে সেক্ষেত্রে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে আবর্তন করতেছে এই সম্পর্কেও কোনো কিছু রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয় নাই। তো মোটামুটি এইগুলোই আমরা বলতে পারি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো আমরা চ্যাপ্টারের শুরুতে বলছিলাম, লেকচারের শুরুতে বলছিলাম যে এখানে আমরা বোরের যে পরমাণু মডেল সেটা নিয়েও আলোচনা করব। তো নিলস বোর যিনি 19
সালে আহ, নিলস বোর তার পরমাণুর মডেল যেটা সেটা হচ্ছে তিনি পাবলিশ করেন। তো তিনি যেই প্রস্তাবনাগুলো বলেন যে পরমাণুর কেন্দ্রস্থলে মানে রাদারফোর্ডের মতো একটু বলেন যে পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ যেটা এবং ভর সেটা কেন্দ্রীভূত, এটা রাদারফোর্ডও বলেছিলেন। এই যে ধনাত্মক যে জায়গাটা এটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটা বৃত্তাকার কক্ষপথে আহ, মানে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যেগুলো আছে সেগুলো হচ্ছে পরিভ্রমণ করতেছে, নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করতেছে। তো এই যে আবর্তনের সময় ইলেকট্রনগুলো কী করতেছে যে সাধারণ যে ফিজিক্সের যে জেনারেল নিয়মগুলো আছে সেইগুলো পালন করে চলতেছে। মানে দেখা যাচ্ছে যে যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন অবস্থান করতেছে তখন এটা কোনো প্রকার শক্তি বিকিরণও করতেছে না, আবার গ্রহণও করতেছে না। কিন্তু এই যে স্থির যে কক্ষপথগুলো সেই স্থির কক্ষপথগুলোকে তিনি হচ্ছে শক্তি স্তর বা অরবিটাল বলেছিলেন। আমরা পরবর্তীতে দেখব অরবিটাল কত প্রকার বা টাইপের হতে পারে। একই সাথে হচ্ছে মানে তিনি নিলস বোর একটা দিয়েছিলেন যে কৌণিক ভরবেগের ধারণা, মানে প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে, এইটা একটা কক্ষপথ, এইটা একটা কক্ষপথ বা এটা একটা কক্ষপথ, এই কক্ষপথগুলোতে যখন ইলেকট্রনটা পরিভ্রমণ করতেছে তখন তার যে ভরবেগের যে পরিমাণটা থাকে, ভরবেগের পরিমাণটা নির্দিষ্ট, একে এমভিআর দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে এমভিআর যেটা হয় সেটা হয় হচ্ছে এন এইচ বাই 2 পাই। এখানে এন বলতে মেইনলি বোঝানো হয় যে এটা হচ্ছে মানে কত নম্বর শক্তি স্তরে অবস্থান করতেছে যেটা। এম বলতে মেইনলি ইলেকট্রনের ভর, ভি বলতে হচ্ছে সরলরৈখিক গতিবেগ, আর বলতে কক্ষপথের ব্যাসার্ধ, ভি মানে তারপরে হচ্ছে যে মানে এইচ যেটা সেটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর পাই তো কি সেটা আমরা জানি। এন দ্বারা মেইনলি কক্ষপথের সংখ্যা মানে 1 2 3 এগুলোকে বোঝানো হয়। তো নিলস বোর আরেকটা কথা বলেছিলেন যে যখন মানে ইলেকট্রন একটা শক্তিস্তর বা একটা শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তর থেকে যখন দ্বিতীয় শক্তিস্তরে লাফিয়ে চলে যাচ্ছে, তো এই যে লাফিয়ে যে চলে যাওয়া, এই লাফিয়ে চলে যাওয়ার জন্য সে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করতেছে। আবার সেমভাবে দ্বিতীয় শক্তিস্তর থেকে যে যখন সে প্রথম শক্তিস্তরে ব্যাক করতেছে, এই ব্যাক করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করতেছে। এই শক্তির পরিমাণটা হচ্ছে ই। তো দেখা যায় যে প্রথম কক্ষপথ যেটা সেটাতে থাকার জন্য যদি E1 শক্তির প্রয়োজন হয় এবং দ্বিতীয় কক্ষপথে থাকার জন্য যদি E2 শক্তির প্রয়োজন হয়, তাহলে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে লাফিয়ে যাওয়ার জন্য যে শক্তিটার প্রয়োজন হয় সেটাকে আমরা বলতেছি ই সমান হচ্ছে E2 মাইনাস ডেল্টা ই সমান E2 মাইনাস E1। ডেল্টা ই দ্বারা মেইনলি শক্তি স্তরদ্বয়ের পার্থক্যকে বোঝানো হচ্ছে। আর এইখানে হচ্ছে প্ল্যাঙ্কের সূত্র অনুসারে আমরা বলতে পারি ডেল্টা ই সমান হচ্ছে এইচ নিউ। পরবর্তীতে ম্যাথ করার সময় আমাদের এটা কাজে লাগবে। তো আমরা এখন দেখি যে বোর পরমাণু মডেল যেটা আমরা আঁকছি, মানে বোর যিনি 1913 সালে বলেছিলেন তার পরমাণু মডেলে হচ্ছে সীমাবদ্ধতাটা কী। বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু আর একক ইলেকট্রন বিশিষ্ট যে আয়নগুলো ছিল সেইগুলোর ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিতে পারে, এটা আমরা বলতে পারতেছি। কিন্তু যখন একাধিক ইলেকট্রন অবস্থান করতেছে কোনো কক্ষপথে, তখন আসলে ইলেকট্রনগুলো কিভাবে চলতেছে না চলতেছে এই সম্পর্কিত কোনো ধারণা বোর পরমাণু মডেল যেটা সেটা ব্যাখ্যা করতে পারে না। তারপর এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে যখন আর কি মানে ইলেকট্রন লাফ দিয়ে চলে যাচ্ছে, তখন হচ্ছে বোর পরমাণু মডেল অনুযায়ী যে একটা বর্ণালী রেখা মানে হবার কথা, লাফ দিয়ে এখান দিয়ে চলে যাচ্ছে আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে এই রেখাগুলোর উৎপত্তি কেন হচ্ছে, এই উৎপত্তিটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না, বা এই সম্পর্কে আমরা কোনো আইডিয়াও এখানে পাইনি। তারপর হচ্ছে যে বোর পরমাণুর মডেলটা মেইনলি দ্বিমাত্রিক একটা অবস্থানে দেওয়া হয়েছিল। ত্রিমাত্রিক অবস্থানে এটার মানে মডেলটা কেমন হবে না হবে সেই সম্পর্কিত কোনো ধারণাও আমরা এখানে পাই না। আর ইলেকট্রন মানে যদি আমরা ইলেকট্রনকে কণা রূপে গণ্য করি তাহলে হচ্ছে ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ যেটা সেটা একসাথে নির্ণয় করা সম্ভব। মানে ইলেকট্রনটা কোন অরবিটালে অবস্থান করতেছে এবং এদের ভরবেগ কত সেটা নির্ণয় করা সম্ভব। কিন্তু হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি আছে সেই নীতি অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ে পরমাণুর মধ্যে কোনো একটা ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ একই সাথে নির্ণয় করা যায় না। ওকে, একই সাথে নির্ণয় করা যায় না, যেটা হচ্ছে বোর পরমাণু মডেলে আমরা সীমাবদ্ধতা বলতেছি। আর মানে বোর পরমাণু মডেল, আচ্ছা এতক্ষণ ধরে আমরা তো সীমাবদ্ধতাগুলো দেখলাম, তো বোর পরমাণু মডেলের সাফল্যটা কি বা গ্রহণযোগ্যতাটা কি যে 104-5 বছর পরেও আমরা এখন এই একই পরমাণু মডেলটাকে রেফারেন্স হিসেবে দিচ্ছি।
তো দেখা যায় কি যে বোর পরমাণু মডেলে যখন ধরলাম যে ইলেকট্রনটা যখন এই তৃতীয় কক্ষপথে ঘুরতেছিল, ঘুরতে ঘুরতে যখন শক্তি ত্যাগ করতেছে তখন এটা হচ্ছে লাফ দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে চলে আসতেছে, বা সেখান থেকে শক্তি ত্যাগ করলে প্রথম শক্তি স্তরে আসতেছে, শক্তি গ্রহণ করলে আবার দ্বিতীয় শক্তি স্তরে, বা আবার গ্রহণ করলে তৃতীয় শক্তি স্তরে যাচ্ছে। তো আলটিমেটলি দেখা যায় যে মানে প্রথম শক্তি স্তরের থেকে নিম্নতর কোনো শক্তি স্তর থাকে না বলে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হতে পারে না, যেটা অ্যাকচুয়ালি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখছিলাম যে ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে একসময় নিউক্লিয়াসে পতিত হচ্ছে। এটা বোর পরমাণু মডেলের সাফল্য, মানে মডেলটা স্থায়ী। এছাড়াও হাইড্রোজেন যে বর্ণালী পরমাণুর ক্ষেত্রে যে বর্ণালী সৃষ্টি হয় সেটার ব্যাখ্যা মানে বোর পরমাণু মডেল করতে সক্ষম। তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ নির্ণয় সেটা বোর পরমাণু মডেলের সাথে করা যায়। এটাকে মেইনলি বোর ব্যাসার্ধ বলা হয়, এ নট দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে বোর পরমাণু মডেলে বিভিন্ন শক্তি স্তরে আবর্তনশীল যে ইলেকট্রন, মানে এই প্রথম শক্তি স্তর, দ্বিতীয় বা তৃতীয় যে শক্তি স্তরে যে আবর্তনশীল যে ইলেকট্রন, এদের যে শক্তির পরিমাণ সেটা নির্ণয় করা সম্ভব। এবং হচ্ছে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরের যে মানে শক্তির যে পার্থক্য সেটা বোর পরমাণু মডেলের মানে নির্ণয় করা সম্ভব হয়। তো দেখা যাচ্ছে যে বোর পরমাণু মডেল আর একটু আগে আমরা যেটা দেখলাম রাদারফোর্ডের যে পরমাণু মডেল, দুইটার ভিতরে যদি আমরা তুলনা করি তো আমরা দেখতেছি যে বোর পরমাণু মডেল যেটা ছিল, না বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে কেন্দ্রীয় যে নিউক্লিয়াস ছিল আর নিউক্লিয়াস বহির্ভূত যে ম্যাক্স প্ল্যাঙ্কের যে নীতিটা ছিল, সেই মানে আলোক সম্পর্কে যে বিকিরণের যে কোয়ান্টাম তত্ত্ব, এই দুইটা তত্ত্বের সমন্বয় হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। রাদারফোর্ডেরটা 1911-এ দেওয়া হয়েছিল আর বোরেরটা দেওয়া হয়েছিল 1913-এ। তারপর হচ্ছে যে নির্দিষ্ট যে স্থায়ী যে কক্ষপথ আমরা বোর পরমাণু মডেল বা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখেছি, এরা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তিযুক্ত, আর হচ্ছে এইসব স্থায়ী কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকতেছে এরাও হচ্ছে মানে সমশক্তি সম্পন্ন হয়ে থাকতেছে। আর বোর পরমাণু মডেল যেটা সেটা মেইনলি স্থায়ী। এটার কারণ হচ্ছে যে এই যে শক্তি স্তরগুলো আছে সেখানে শক্তির গ্রহণ আর বিকিরণ ছাড়া মানে ইলেকট্রনগুলা মানে শক্তি গ্রহণ আর বিকিরণ যখন থাকে না তখন ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথেই অবস্থান করতে থাকে। আর দুইটা পরমাণু মডেলেই যে ত্রুটিগুলা যেটা সেটা হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা শুরুতেই বলেছি সৌরজগৎ সাথে তুলনা করা হয়েছিল, যেটা আসলে সম্ভব না। তারপরে হচ্ছে যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা দেখেছিলাম যে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন থাকলে সেটা শক্তি বিকিরণ করতে করতে একেবারে নিউক্লিয়াসে পতিত হয়। সেই অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেলকে আমরা না করে দিয়েছিলাম। আর কিন্তু বোর পরমাণু মডেলে অ্যাকচুয়ালি হচ্ছে প্রথম শক্তি স্তরের নিচে আর কোনো শক্তি স্তর না থাকায় এই যে এখানে যে ইলেকট্রনগুলো থাকবে সেটা ঘুরে আর নিচে নামার চান্স থাকে না, সেহেতু আমরা সেই ক্ষেত্রে বোর পরমাণু মডেলকে আমরা একটা প্লাস পয়েন্ট দিয়েছিলাম, মানে এটার স্থায়িত্ব মানে স্থায়ী যুক্ত থাকে বলে। আর মেইন যে কথাটা হচ্ছে বর্ণালী সম্পর্কে ধারণা বোর পরমাণু মডেল বলে রাদারফোর্ডের যে পরমাণু মডেল সম্পর্কে কোনো একটাতেই খুব একটা দেওয়া হয়নি। তো বর্ণালী সম্পর্কে আমরা জাস্ট একটা জিনিস দেখে রাখি যে বর্ণালী যেগুলো থাকে সেইগুলো হচ্ছে যখন এনের মান 1 হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে লাইম্যান সিরিজ। এনের মান যখন 2 হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে বামার সিরিজ। তারপর হচ্ছে 3 হলে সেটাকে বলতেছি আমরা হচ্ছে প্যাসচেন, 4 হলে তাকে আমরা বলতেছি ব্রাকেট, আর যখন 5 হয় তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে ফান্ড বা ফুন্ড, যেটাই আমরা বলি না বলি। তো এইভাবে হচ্ছে বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, এইগুলোর বর্ণনা দেওয়া হয়ে থাকে।